শহরের চকচকে রাস্তা আর উঁচু উঁচু ইমারতগুলোর মাঝে কাব্য মেহরার জীবন কোনো রাজকুমারীর চেয়ে কম ছিল না। মেহরা ইন্ডাস্ট্রিজের মালকিন, এমন এক বিজনেসওম্যান যার নাম শহরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হতো। তার সৌন্দর্য আর বুদ্ধিমত্তার চর্চা ছিল সব জায়গায়। কিন্তু তার জীবনে এমন এক তুফান এলো যা তার পুরো পৃথিবী নাড়িয়ে দিল। তার নাম ছিল বিক্রম সিং। বিক্রম ছিল এক সাধারণ মানুষ। না ছিল কোনো বড় নাম, না ছিল কোনো পরিচয়। সে কাব্যের বাড়িতে একজন চাকর হিসাবে কাজ করত। ঘর পরিষ্কার করা, ছোটখাটো কাজ এবং কাব্যের বাবা রমেশ মেহরার প্রতিটি কথা চুপচাপ মেনে নেওয়াই ছিল তার জীবন। কিন্তু একদিন রমেশ বিক্রমের সামনে এমন এক প্রস্তাব রাখলেন যা তার জীবন চিরদিনের জন্য বদলে দিল। বিক্রম, আমি তোমাকে একটা কথা বলতে চাই, রমেশ গম্ভীর স্বরে বললেন। তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আমি চাই তুমি আমার মেয়ে কাব্যকে বিয়ে করো। বিক্রম এক মুহূর্তের জন্য ভাবল সে হয়তো ভুল শুনেছে। সে হাসল। সাহেব, আপনি মজা করছেন তো? আমি আপনার বাড়ির চাকর, কাব্য ম্যাডামের মতো মেয়েকে আমি বিয়ে করব কিভাবে? এটা মজা নয় বিক্রম, রমেশ গভীর শ্বাস নিয়ে বললেন। এটা একজন বাবার বাধ্যবাধকতা। তোমাকে এই বিয়ে করতে হবে। বিক্রমের মনে প্রশ্নের ঝড় উঠল। রমেশ মেহরার মতো শক্তিশালী মানুষ তাকে কেন এমন কথা বলছেন? কিন্তু রমেশ এমন কিছু বললেন যা শোনার পর বিক্রমের কাছে আর কোনো পথ বাকি ছিল না। সেই রাতে সে রাজি হয়ে গেল। অন্যদিকে কাব্য যখন এই কথা জানতে পারল, সে রাগে ফেটে পড়ল। পাপা, আপনি আমাকে না জিজ্ঞেস করে আমার জীবনের এত বড় ফায়সালা কিভাবে নিলেন? সে চিৎকার করে বলল। ওই বিক্রম যে আমাদের বাড়িতে ঝাড়ু পোছা করে, তার সাথে আমার বিয়ে? এটা কি তামাশা? কাব্য, আমার কথা মেনে নাও। এটা আমার শেষ ইচ্ছে, রমেশ বললেন। তার কণ্ঠে কষ্ট আর নিরুপায় ভাব পরিষ্কার ফুটে উঠছিল। কাব্য অনেক প্রতিবাদ করল, কিন্তু রমেশের সিদ্ধান্ত ছিল পাথরের রেখা। কিছুদিনের মধ্যেই কাব্য আর বিক্রমের বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে বিক্রম যখন কাব্যের ঘরে পৌঁছল, কাব্য তাকে দেখেই জ্বলে উঠল। তুমি মিস্টার স্বামীদেব বাসর রাত মানাতে এসেছ? সে ব্যঙ্গ করে বলল। তোমার যোগ্যতা আমার জুতো পরিষ্কার করারও নেই। এই বিয়ে আমার জন্য একটা সাজা, আর তুমি আমার কাছে শুধু একজন চাকর। কাব্য, আমি বুঝি যে তুমি রেগে আছো, বিক্রম শান্ত স্বরে বলল। কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী। আমি চেষ্টা করব যাতে তোমার কোনো অভিযোগ না থাকে। চেষ্টা? কাব্য হাসল, কিন্তু সেই হাসিতে ঘৃণা ছিল। তোমার মতো মানুষের চেষ্টা আমার জন্য কিছুই বদলাতে পারবে না। যাও, ওই কোনায় চাটাই বিছিয়ে শুয়ে পড়ো। আমার কাছে আসার সাহসও করবে না। বিক্রম চুপচাপ এক কোনায় চাটাই বিছিয়ে শুয়ে পড়ল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু সে কিছুই বলল না। সেই রাত থেকে শুরু হলো এমন এক সম্পর্ক যেখানে ভালোবাসার বদলে শুধু ছিল খোঁটা আর অপমান। 1 বছর কেটে গেল। এই 1 বছরে কাব্য বিক্রমকে কখনো স্বামীর মর্যাদা দেয়নি। সে তাকে প্রতিদিন অপমান করত। তার মা সাবিত্রী মেহরাও কোনো সুযোগ ছাড়তেন না। দেখো, এ হলো আমাদের জামাই, সাবিত্রী তার বন্ধুদের সামনে হেসে বলতেন। জানি না রমেশের মধ্যে কি দেখল যে এই ভিখারিকে আমাদের কাব্যের গলায় বেঁধে দিল। বিক্রম চুপচাপ সব সহ্য করত। সে এখনও বাড়ির ছোটখাটো কাজ করত। কাব্যের ড্রাইভার অসুস্থ হলে সে তাকে অফিসে ছাড়তে যেত, কিন্তু কাব্য তাকে অফিসের গেটেই আটকে দিত। তোমার মতো লোক আমার অফিসে ঢুকতে পারবে না, সে ঠান্ডা গলায় বলত। বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো। বিক্রমের মনিয়ে এক অদ্ভুত আগুন ছিল। সে কাব্যকে ভালোবাসত, কিন্তু তার অপমান তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তাও সে প্রতিবার কাব্যকে দেখে সব ভুলে যেত। কাব্যের একটা হাসি তার সব কষ্ট মুছে দিত। একদিন কাব্যের জন্মদিনের প্রস্তুতি জোর সরে চলছিল। বিক্রম দিন-রাত পরিশ্রম করে ঘর সাজাল। কাব্যের পছন্দের কেক, তার পছন্দের খাবার, সবকিছু সে নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করাল। তার আশা ছিল হয়তো এবার কাব্যের মন গলবে। কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা তার জীবনকে এক নতুন মোড় দিল। পার্টিতে শহরের বড় বড় সব লোক এসেছিল। তখনই এক ব্যক্তি সেখানে পৌঁছাল, নিশান্ত রাঠোর, শহরের বিখ্যাত বিজনেসম্যান, যার সামনে সবাই মাথা নত করত। সে কাব্যকে দেখল আর হাসি মুখে বলল, কাব্য, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই শহরের সবচেয়ে সুন্দরী নারী। আমি তোমার জন্য একটা বিজনেস প্রপোজাল এনেছি। তুমি যদি আমার সাথে পার্টনারশিপ করো, তবে তোমার কোম্পানি নতুন উচ্চতায় পৌঁছাবে। কাব্য অবাক হয়েছিল। নিশান্তের মতো মানুষের নিজে থেকে এগিয়ে আসা ছোট কোনো কথা ছিল না। কিন্তু নিশান্ত পরবর্তী যে প্রস্তাব দিল তা কাব্যকে আরও চমকে দিল। কাব্য, আমি তোমাকে বিয়ে করতে চাই, সে বলল। আমি জানি তুমি এই বিয়েতে খুশি নও। ওই চাকরটাকে ডিভোর্স দিয়ে আমার সাথে নতুন জীবন শুরু করো।
কাব্যের মনে তোলপাড় শুরু হলো। একদিকে তার কোম্পানিকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার সুযোগ, আর অন্যদিকে এমন এক জীবন যা সে সবসময় চেয়েছিল। কিন্তু বিক্রমের কি হবে? সে কি তাকে ছেড়ে দেবে? আর নিশান্তের কথায় কতটা সত্যতা ছিল? প্রশ্ন হল, কাব্য কি নিশান্তের প্রস্তাব গ্রহণ করবে? আর বিক্রম যে চুপচাপ সব সহ্য করছে, তার কি কোনো রহস্য আছে যা এখনও সামনে আসেনি? এই বিয়ে কি শুধু এক বাধ্যবাধকতা ছিল, নাকি এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে? কাব্যের চোখে এক অদ্ভুত চমক ছিল। নিশান্ত রাঠোরের প্রস্তাব তার কাছে স্বপ্নের মতো ছিল। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, যার কাছে শুধু টাকাই নয় বরং প্রভাব আর খ্যাতিও ছিল। সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু কাব্যের মন দ্বিধায় ছিল। একদিকে তার উচ্চাকাঙ্ক্ষা যা তাকে নিশান্তের সাথে নতুন জীবন শুরু করতে উস্কানি দিচ্ছিল, অন্যদিকে ছিল বিক্রম, যাকে সে প্রতিদিন অপমানিত করত, কিন্তু যার মুখে সবসময় এক অদ্ভুত শান্তি থাকত। বিক্রম কি সত্যি ততটা সাধারণ ছিল যতটা তাকে দেখাত? পার্টির পরিবেশ গরম ছিল। মেহরা ম্যানশনকে রঙিন আলো আর ফুলে সাজানো হয়েছিল। কাব্য কালো রঙের সীমারি গাউন পরেছিল, যা তাকে কোনো রাজকুমারীর মতো দেখাচ্ছিল। সবাই তার প্রশংসা করছিল, কিন্তু তার নজর বারবার বিক্রমের দিকে যাচ্ছিল। বিক্রম আজ এক সাধারণ স্যুট পরেছিল, তাও তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণীয় সারল্য ছিল। সে চুপচাপ অতিথিদের মাঝে দাঁড়িয়েছিল, তাদের ড্রিঙ্কস সার্ভ করছিল। কাব্যের কাছে তার এই নীরবতা খটকা দিচ্ছিল। কাব্য, আমার কথার জবাব দাও। নিশান্ত তাকে এক কোনায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করল। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল, কিন্তু চোখে এমন কিছু ছিল যা কাব্যকে অস্বস্তিতে ফেলছিল। আমি তোমাকে সেই সব কিছু দিতে পারি যা তোমার স্বপ্ন। তোমার কোম্পানিকে আমি দেশের টপ কোম্পানিতে সামিল করে দেব, আর তোমাকে সেই জীবন দেব যার তুমি যোগ্য। কাব্য গভীর শ্বাস নিল। নিশান্ত, এটা এত সহজ নয়। আমি বিবাহিত, যদিও এই বিয়ে আমার ইচ্ছায় হয়নি, কিন্তু কিন্তু কি? নিশান্ত মাঝপথে থামিয়ে দিল। তুমি কি ওই চাকরটার সাথে খুশি? সে তোমার জন্য কি করতে পারে? এক ঝাড়ু পোছা করা লোক তোমাকে কি দেবে? আমি শুনেছি তুমি তাকে প্রতিদিন জেলিল করো, তবে এখন এই নাটক কেন? কাব্যের চোখে রাগ জ্বলে উঠল। আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলো না নিশান্ত। আমার ভাবার জন্য সময় চাই। ঠিক আছে, নিশান্ত হাসি মুখে বলল। কাল রাত পর্যন্ত আমার জবাব চাই। আর হ্যাঁ, আমি তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। সে তার পকেট থেকে এক উজ্জ্বল ডায়মন্ড নেকলেস বের করল। এটা তোমার জন্য, তোমার সৌন্দর্যকে আরও নিখুঁত করার জন্য। কাব্য নেকলেসটি দেখল। সেটি সত্যিই চমৎকার ছিল। থ্যাংক ইউ নিশান্ত, কিন্তু আমি এটা এখন নিতে পারবো না। সে নেকলেসটি ফিরিয়ে দিল। নিশান্তের হাসি কিছুটা ফিকে হয়ে গেল, কিন্তু সে কিছু না বলে চলে গেল। ওদিকে বিক্রম দূর থেকে এসব দেখে ফেলেছিল। তার বুক ধড়ফড় করছিল। সে জানত নিশান্ত কোনো সাধারণ মানুষ নয়। তার হাসির পেছনে কিছু লুকিয়ে আছে, এক ষড়যন্ত্র যা হয়তো কাব্য দেখতে পাচ্ছিল না। কিন্তু বিক্রম চুপ রইল। সে তার ফোন থেকে কাউকে একটা মেসেজ পাঠালো, আর তারপর অতিথিদের সেবায় লেগে পড়ল। পার্টির মূল আকর্ষণ ছিল কেক কাটার সময়। কাব্য স্টেজে এসে কেকের দিকে পা বাড়াল। সে বিক্রমকে ডাকল। বিক্রম, এদিকে এসো, আমার সাথে কেক কাটো। এই প্রথমবার কাব্য তাকে এত আদর করে ডেকেছিল। বিক্রমের মুখে একচিলতে হাসি ফুটে উঠল। সে স্টেজের দিকে এগোল। কিন্তু সে কেকের কাছে পৌঁছাতেই নিশান্ত পেছন থেকে তাকে ধাক্কা দিল। বিক্রমের মুখ গিয়ে কেকে আছড়ে পড়ল। পুরো মুখ ক্রিমে মাখামাখি হয়ে গেল। হলে হাসির রোল উঠল। কাব্য হেসে ফেলল, কিন্তু তার হাসিতে এক ক্রূরতা ছিল। বিক্রম, তুমি সত্যি একটা লুজার, সে বলল। যাও, নিজের মুখ পরিষ্কার করো আর ড্রিঙ্ক সার্ভ করো। বিক্রম চুপচাপ নিজের মুখ পরিষ্কার করল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু সে কিছুই বলল না। সে বুঝতে পেরেছিল এটা নিশান্তের ষড়যন্ত্র ছিল। কিন্তু সে চুপ কেন? সে কি সত্যিই এত দুর্বল, নাকি তার কাছে এমন কোনো রহস্য আছে যা সে এখনও লুকিয়ে রেখেছে? পার্টি শেষ হওয়ার পর কাব্য নিজের ঘরে ছিল। সে নিশান্তের প্রস্তাবের কথা ভাবছিল। তখনই বিক্রম ঘরে এলো। তার হাতে একটা ছোট বক্স ছিল। কাব্য, এটা তোমার জন্য, সে নিচু গলায় বলল। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু এটা আমার ছোট একটা উপহার। কাব্য বক্সটির দিকে অবজ্ঞার সাথে তাকালো। তোমার সস্তা উপহার আমার চাই না বিক্রম, যাও এটা অন্য কাউকে দিয়ে দাও। প্লিজ একবার দেখোই না, বিক্রম প্রায় মিনতি করে বলল। কাব্যর আগের মাথায় বক্সটি খুলল, আর ভেতরে তাকাতেই তার চোখ কপালে উঠল। বক্সে এক চকচকে চাবি ছিল, একটি রোলস রয়েসের চাবি, এবং সাথে একটি রেয়ার ডায়মন্ড ব্রেসলেট, যা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। এটা এটা তুমি কোথায় পেলে? কাব্যের গলা কাঁপছিল। এটা তোমার জন্মদিনের উপহার, বিক্রম শান্ত স্বরে বলল। আমি চেয়েছিলাম তোমার এই দিনটা স্পেশাল হোক। তুমি মিথ্যে বলছো, কাব্য চিৎকার করল। তুমি এটা চুরি করেছ।
তোমার মতো চাকরের কাছে এত টাকা আসবে থেকে? তখনই সাবিত্রী ঘরে ঢুকলেন। কি হচ্ছে এখানে? তিনি জিজ্ঞেস করলেন। কাব্য যখন তাকে বক্সটি দেখালো, তার চোখও ছানা বড়া হয়ে গেল। বিক্রম, এসব কি? তুমি এটা কোত্থেকে চুরি করলে? বিক্রম গভীর শ্বাস নিল। আমি কিছু চুরি করিনি মা, এটা কাব্যের জন্য আমার উপহার। বাজে কথা, সাবিত্রী ব্যঙ্গ করলেন। তোমার মতো ভিখারির কাছে এত টাকা কোত্থেকে আসবে? বলো সত্যিটা কি? বিক্রম এক মুহূর্তের জন্য নীরব থাকল। তারপর সে বলল, আমি আপনাদের সত্যিটা বলছি। আমি সেই ব্যক্তি যার কথা আপনারা শুনেছেন, 11 গ্রুপের সিইও। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কাব্য আর সাবিত্রী দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। 11 গ্রুপ, সেই কোম্পানি যার মালিকের মুখ কেউ কোনোদিন দেখেনি, আর সেই বিক্রম যে তাদের বাড়িতে ঝাড়ু পোছা করত, সে এর মালিক হয় কিভাবে? কাব্যের মাথায় প্রশ্নের পাহাড় ছিল, কিন্তু তার রাগ এখনও কমেনি। তুমি মিথ্যে বলছো বিক্রম, কাব্য চিৎকার করে বলল। তোমার মতো মানুষের কাছে এত টাকা, এত শক্তি, এটা কোনো রসিকতা নয়। যদি তুমি সত্যি বলে থাকো, তবে আমাদের বাড়িতে চাকর হয়ে কেন ছিলে বলো? বিক্রম গভীর শ্বাস নিল। তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু সাথে কষ্টের আভাসও ছিল। কাব্য, আমি তোমাকে সত্যিটা বলতে যাচ্ছি, কিন্তু আগে এটা জেনে নাও যে আমি তোমার কাছে কখনো মিথ্যে বলিনি। হ্যাঁ, আমি কিছু কথা লুকিয়েছি, কিন্তু শুধু এই জন্য কারণ আমি তোমার মন জয় করতে চেয়েছিলাম, তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, তোমার লোভ নয়। সাবিত্রী মাঝখানে বাধা দিলেন। থামো বিক্রম, তোমার এই নৌটঙ্কি আর চলবে না। তুমি এই চাবি আর ব্রেসলেট কোত্থেকে চুরি করেছ? আর যদি তুমি সত্যিই এত বড় মানুষ হও, তবে আমার স্বামী রমেশ কেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিলেন? তিনি তো তোমাকে শুধু একজন চাকর ভাবতেন। বিক্রম সাবিত্রীর দিকে তাকাল। মা, রমেশ সাহেব আমার সত্যিটা জানতেন, কিন্তু আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি আপনাকে আর কাব্যকে ততক্ষণ বলবো না যতক্ষণ না কাব্য আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে গ্রহণ করছে। কাব্যের মুখ রাগ আর অবিশ্বাসে লাল হয়ে গেল। তুমি আমার পাপার নাম নিও না। তিনি তোমাকে এমন কথা কেন বলবেন? আর যদি তুমি এত বড় মানুষ হও, তবে এই ড্রামা কেন? তুমি আমাদের ধোঁকা দিলে কেন? বিক্রম এক মুহূর্ত থেমে বলল, কাব্য, আমি তোমাকে ধোঁকা দিইনি, আমি তোমাকে ভালোবেসেছি। প্রথমবার যখন আমি তোমাকে এক বিজনেস কনফারেন্সে দেখেছিলাম, তখনই তোমার প্রেমে পড়েছিলাম। কিন্তু আমি চাইনি যে তুমি আমার টাকা বা পজিশনের কারণে আমাকে ভালোবাসো। আমি চেয়েছিলাম তুমি আমাকে মনের জন্য আপন করে নাও। তাই আমি এক সাধারণ মানুষ সেজে তোমার পাপার কাছে তোমার হাত চাইতে গিয়েছিলাম। আর পাপা তোমাকে মানা করে দিয়েছিলেন, তাই না? কাব্য ব্যঙ্গ করে বলল, তবে তুমি কি জাদু করলে যে তিনি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিলেন? বিক্রম মাথা নিচু করল। তোমার পাপার কোম্পানি সংকটে ছিল। মেহরা ইন্ডাস্ট্রিজের ওপর 20 কোটি ঋণ ছিল। ব্যাংক তাদের বাড়ি বাজেয়াপ্ত করতে যাচ্ছিল। আমি তাদের সাহায্য করেছি। আমি তাদের ঋণ শোধ করেছি আর কোম্পানি বাঁচিয়েছি। বিনিময়ে তিনি আমার কাছে শুধু একটা জিনিস চেয়েছিলেন, তোমার বিয়ে আমার সাথে দেওয়ার জন্য। কিন্তু আমার একটা শর্ত ছিল। আমি বলেছিলাম, তোমার কাছে আমার সিইও হওয়ার খবর পৌঁছনো উচিত নয়। আমি তোমার মন একজন সাধারণ মানুষ হয়েই জয় করতে চেয়েছিলাম। কাব্যের চোখ ভিজে এলো। সে তার বাবার নিরুপায় অবস্থার কথা আন্দাজ করতে পারেনি, কিন্তু তার রাগ এখনও কমেনি। তার মানে এসব একটা খেলা ছিল? তুমি আমার সাথে খেলা করলে? বিক্রম, তুমি আমাকে 1 বছর ধরে বোকা বানালে। না কাব্য, বিক্রম বলল। তার কণ্ঠে কষ্ট ছিল। আমি তোমাকে শুধু ভালোবেসেছি। প্রতিবার যখন তুমি আমাকে অপমান করতে, আমি চুপ থাকতাম, কারণ আমার বিশ্বাস ছিল একদিন তুমি আমার ভালোবাসা বুঝবে। তখনই বাইরে থেকে এক জোরদার আওয়াজ এলো, কাব্য! এটা নিশান্ত ছিল। সে রাগে গজগজ করতে করতে ঘরে ঢুকল। কি ড্রামা চলছে এসব? এই চাকর এখন সিইও হওয়ার দাবি করছে? হ্যাঁ, আমি তোমাদের সত্যিটা বলছি, এই লোকটা একটা ধোঁকাবাজ। আমি এর ব্যাপারে খোঁজ নিয়েছি। এ তোমার বাবার ঋণ শোধ করেনি। এ তো একজন চোর যে তোমার বাড়িতে ঢুকে তোমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। বিক্রম নিশান্তের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। নিশান্ত রাঠোর, তুমি খুব বড় ভুল করছো। তোমার মনে হয় তুমি তোমার ষড়যন্ত্র দিয়ে কাব্যকে আমার থেকে দূরে সরিয়ে দেবে? তুমি ভুল। ষড়যন্ত্র? কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করল, এইসব কি বলছো বিক্রম? বিক্রম ফোন বের করে একটা অডিও প্লে করল। তাতে নিশান্তের কণ্ঠ ছিল। সে তার বন্ধুর সাথে বলছিল, কাব্যকে বিয়ের জালে ফাঁসিয়ে আমি তার কোম্পানি দখল করে নেব। সে আমার জন্য মেহরা ইন্ডাস্ট্রিজ পর্যন্ত পৌঁছানোর টিকিট মাত্র। আর হ্যাঁ, পরে আমার বন্ধুরাও তার মজা নেবে। কাব্যের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিশান্তের দিকে তাকালো, যার কপালে ঘাম জমছিল। এটা মিথ্যে, নিশান্ত তোতলাতে বলল। এই অডিও জাল।
জাল, বিক্রম ঠান্ডা গলায় বলল। তবে এটা বলো যে তোমার কোম্পানিতে হঠাৎ রেড কেন পড়ল? তোমার অবৈধ হীরা পাচারের ব্যবসার ভণ্ডামি কেন সামনে এলো? কারণ আমি তোমার সত্যিটা সামনে নিয়ে এসেছি। নিশান্ত, আমি তোমার কোম্পানি বরবাদ করে দিয়েছি। নিশান্তের মুখের রং উড়ে গেল। সে অনুনয় করতে লাগল। বিক্রম, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানতাম না তুমি 11 গ্রুপের মালিক। আমার কোম্পানি বাঁচিয়ে নাও, আমি তোমার পায়ে পড়ছি। কাব্য আর সাবিত্রী স্তব্ধ হয়েছিলেন। কাব্য বুঝতে পারছিল না সে কি করবে। একদিকে নিশান্তের ষড়যন্ত্র, যে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, অন্যদিকে বিক্রমের ভালোবাসা, যাকে সে প্রতিবার প্রত্যাখ্যান করেছিল। বিক্রম, কাব্য নিচু গলায় বলল, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তোমাকে অপমান করেছি, নিচু দেখিয়েছি। কিন্তু আমি জানতাম না তুমি আমার পাপার জন্য এত কিছু করেছ। বিক্রম হাসল। কাব্য, আমার তোমার উপর কোনো অভিযোগ নেই। আমি তোমাকে ভালোবেসেছি আর সবসময় বাসব। কিন্তু এখন আমার মনে হয় আমার যাওয়া উচিত। আমি তোমার মন জয় করতে পারিনি। না, কাব্য চিৎকার করে বলল, তুমি যেতে পারো না। আমি তোমাকে ভালোবাসি বিক্রম। আমি তোমার সত্যির জন্য নয়, বরং তোমার মনের জন্য তোমাকে ভালোবেসেছি। বিক্রম থেমে গেল। তার চোখ ভেজা ছিল। কিন্তু তখনই ঘরে আরেকজন মানুষ ঢুকলেন। তিনি আর কেউ নন, রমেশ মেহরার পুরনো বন্ধু অজয় বর্মা। বিক্রম, তোমার এখন যাওয়া উচিত নয়, কারণ এখনও একটা সত্যি বাকি আছে। প্রশ্ন হল অজয় বর্মা কে, আর তিনি কোন সত্যি সামনে আনতে চলেছেন? কাব্য আর বিক্রমের ভালোবাসা কি এই নতুন রহস্য সইতে পারবে? আর নিশান্তের কি হবে? সে কি তার সাজা থেকে বাঁচতে পারবে? ঘরে এক অদ্ভুত সন্নাটা ছেয়েছিল। অজয় বর্মার কথায় সবার হুঁশ উড়ে গিয়েছিল। কাব্য, বিক্রম আর সাবিত্রীর চোখ এখন অজয়ের ওপর। নিশান্ত, যে এতক্ষণ অনুনয় করছিল, সেও চুপ হয়ে গেল। তার মুখ ঘামে জবজব করছিল, যেন সে আন্দাজ করতে পারছে এখন আরও বড় কিছু হতে চলেছে। কাব্যের বুক ধরফর করছিল। বিক্রমের সত্যি সামনে আসার পর এখন আর কি বাকি ছিল? অজয় আঙ্কেল, আপনি কি বলছেন? কাব্য কাঁপানো গলায় জিজ্ঞেস করল। কোন সত্যি? আর আপনি এখানে হঠাৎ কিভাবে? অজয় গভীর শ্বাস নিয়ে বিক্রমের দিকে তাকালেন। বিক্রম, তুমি অনেক কিছু সহ্য করেছ, কিন্তু এখন সময় এসেছে যে কাব্য আর সাবিত্রী পুরো সত্যিটা জানুক। বিক্রমের মুখ শক্ত হয়ে গেল। অজয়জি, আপনাকে যা বলার বলে দিন, কিন্তু কাব্যকে আর দুঃখ দেবেন না। সে এমনিতেই অনেক কিছু সয়েছে। না বিক্রম, অজয় বললেন, এই সত্যিটা শুধু তোমার আর কাব্যের জন্য নয়, বরং পুরো মেহরা পরিবারের জন্য জরুরি। তারপর তিনি সাবিত্রীর দিকে ফিরলেন। সাবিত্রীজি, আপনার কি মনে আছে রমেশ তার জীবনের শেষ দিনগুলোতে আমার সাথে এক গোপন দেখা করেছিলেন? সাবিত্রী ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ, কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? রমেশ আমার কাছে কখনো কিছু লোকাননি। লুকিয়েছিলেন, অজয় ঠান্ডা গলায় বললেন। রমেশ আমাকে বলেছিলেন যে তার কোম্পানির দেউলিয়া হওয়ার কারণ কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল এক পরিকল্পিত ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড অন্য কেউ নয়। অজয় এক মুহূর্ত থেমে নিশান্তের দিকে তাকালেন। নিশান্ত রাঠোর ছিল। কাব্য আর সাবিত্রীর মুখে চরম বিস্ময় ফুটে উঠল। নিশান্ত ঘাবড়ে গিয়ে বলল, এটা এটা ডাহা মিথ্যে। আমি কিছু করিনি। অজয়, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। চুপ করো নিশান্ত, রেগে বললেন। আমি সব প্রমাণ জোগাড় করেছি। তুমি রমেশের কোম্পানিতে ফাটল ধরিয়েছিলে। তুমি তাদের বিজনেস পার্টনারদের টাকা দিয়ে তাদের বিরুদ্ধে করে নিয়েছিলে। তুমি তাদের সব কন্ট্রাক্ট ছিনিয়ে নিয়েছিলে, যার ফলে মেহরা ইন্ডাস্ট্রিজ ঋণে ডুবে গিয়েছিল। আর তারপর তুমি কাব্যকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছিলে, যাতে তাদের কোম্পানি পুরোপুরি তোমার হয়ে যায়। কাব্যের বুক ধরফর করছিল। অজয় কথা এগিয়ে নিয়ে চললেন। রমেশ যখন এই ষড়যন্ত্রের কথা জানতে পারেন, তখন তিনি আমার সাহায্য চান। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তাদের কোম্পানি আর বাড়ির ওপর ব্যাংকের দখল হতে চলেছিল। তখনই বিক্রম সামনে এলো। সে শুধু রমেশের ঋণ শোধ করেনি, বরং তাদের কোম্পানি আবার দাঁড় করাতে সাহায্য করল। কিন্তু রমেশ একটা শর্ত রেখেছিলেন, বিক্রমকে কাব্যকে বিয়ে করতে হবে, আর সেটা একজন সাধারণ মানুষ হয়ে। কিন্তু কেন? কাব্য ফুপিয়ে কেঁদে জিজ্ঞেস করল, পাপা এমন কেন করলেন? কারণ রমেশ জানতেন যে তুমি একজন খাঁটি মানুষকে চিনতে পারবে না যদি সে তোমার সামনে নিজের পুরো শক্তি আর প্রতিপত্তি নিয়ে আসে। অজয় বললেন, তিনি চেয়েছিলেন তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমাকে নিজের মন দিয়ে জয় করবে, টাকা দিয়ে নয়। আর বিক্রম এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। সাবিত্রীর চোখ ভিজে গিয়েছিল। তাহলে এসব রমেশের পরিকল্পনা ছিল? আর তুমি বিক্রম, তুমি এত কিছু সহ্য করলে? আমার খোটা, কাব্যের অপমান, শুধু এই জন্য যে তুমি আমাকে ভালোবাসতে? বিক্রম মাথা নাড়ল। হ্যাঁ মা, আমি কাব্যকে এতটাই ভালোবাসতাম যে আমি সব অপমান সয়ে নিয়েছি।
কিন্তু এখন আমার মনে হয় আমি হেরে গিয়েছি। আমি কাব্যের মন জয় করতে পারিনি। কাব্যের চোখ দিয়ে জল পড়ছিল। সে বিক্রমের কাছে গেল আর তার হাত ধরে নিল। না বিক্রম, তুমি হারোনি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তোমার ভালোবাসা দেখিনি, কিন্তু আজ আমার উপলব্ধি হচ্ছে তুমি আমার জন্য কি কি করেছ। তখনই নিশান্ত সুযোগ নেওয়ার চেষ্টা করল। কাব্য, এসব মিথ্যে। এই বিক্রম আর অজয় মিলে আমাকে ফাঁসাচ্ছে। তুমি আমার উপর ভরসা করো। আমি তোমাকে সেই সব কিছু দিতে পারি যা তুমি চাও। বিক্রম নিশান্তের দিতে পাকাল। তার চোখে আগুন ছিল। নিশান্ত রাঠোর, তোমার সব ষড়যন্ত্র এখন শেষ। তোমার কোম্পানিতে রেড হয়ে গেছে। পুলিশ তোমার পেছনে আছে। আর যদি তুমি এখন একটা শব্দও বলো, তাহলে আমি তোমাকে এখান থেকে জ্যান্ত যেতে দেব না। নিশান্ত ভয়ে পিছিয়ে গেল। তখনই বাইরে সাইরেনের আওয়াজ শোনা গেল। পুলিশের গাড়ি মেহরা ম্যানশনের সামনে থামল। নিশান্ত বুঝে গেল তার খেলা শেষ। সে পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে জাপটে ধরল। বিক্রম অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এসব কিভাবে করলে? তুমি নিশান্তের সত্যিটা কিভাবে ধরলে? বিক্রম হেসে বলল, যখন আমার সন্দেহ হল যে নিশান্ত তোমাকে জালে ফাঁসানোর চেষ্টা করছে, তখন আমি আমার কিছু বিশেষ লোককে তার পেছনে লাগিয়েছিলাম। আমি তোমাদের সামনে চাকর হয়ে থাকলেও আমার কাছে 11 গ্রুপের শক্তি ছিল। আমি নিশান্তের প্রতিটা পদক্ষেপের ওপর নজর রেখেছিলাম। আর যখন আমি তার কথোপকথনের অডিও পেলাম, আমি পুলিশকে সব প্রমাণ দিয়ে দিয়েছি। কাব্য বিক্রমকে জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও বিক্রম, আমি তোমাকে এত কষ্ট দিলাম, কিন্তু এখন আমি তোমাকে কখনো হারাতে চাই না। বিক্রম তাকে হালকা চাপড়াল, কিন্তু তার চোখে এক অদ্ভুত কষ্ট ছিল। কাব্য, আমার তোমার উপর কোনো অভিযোগ নেই, কিন্তু এখন আমার মনে হয় যে তোমার ভালোবাসা আমার জন্য নয়, বরং আমার সত্যির জন্য। আমি চেয়েছিলাম তুমি আমাকে তখন ভালোবাসো যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম। কাব্য কাঁদতে কাঁদতে বলল, না বিক্রম, আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার জন্য সব কিছু সয়েছ। তুমি আমার পাপার সম্মান বাঁচিয়েছ, আমার কোম্পানি বরবাদ হওয়া থেকে রক্ষা করেছ। তুমি আমার জন্য এক সত্যিকারের মানুষ। তখনই অজয় আবার বলতে শুরু করলেন, বিক্রম, কাব্য, এখনও আরও একটা কথা বাকি আছে। রমেশ মরার আগে আমাকে একটা চিঠি দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমি যেন এটা তোমাদের দুজনকে দিই, কিন্তু সঠিক সময়। প্রশ্ন হল, রমেশের চিঠিতে কি লেখা ছিল? এই চিঠি কি বিক্রম আর কাব্যের সম্পর্ককে আরও মজবুত করবে, নাকি এতে এমন কোনো রহস্য থাকবে যা তাদের জীবনকে আমার নাড়িয়ে দেবে? আর নিশান্তের সাজা কী হবে? মেহেরা ম্যানশনের সেই ঘরে নিস্তব্ধতা বিরাজ করছিল। অজয় বর্মার হাতে এক পুরনো কিছুটা মোচড়ানো খাম ছিল, যার ওপর রমেশ মেহেরার নাম লেখা ছিল। কাব্যের শ্বাস যেন থমকে গিয়েছিল, তার বুক ধরফর করছিল। বিক্রম, যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখেও এক অদ্ভুত অস্থিরতা ছিল। সাবিত্রীর নজর খামটির ওপর আটকে ছিল, যেন তাতে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে। নিশান্তকে পুলিশ আগেই নিয়ে গিয়েছিল, কিন্তু এখন সবার নজর ওই চিঠির ওপর। অজয় আঙ্কেল, এটা কি? কাব্য কাপা গলায় জিজ্ঞেস করল। পাপাই চিঠি কেন লিখেছিলেন, আর এটা এখন পর্যন্ত কেন লুকিয়ে রেখেছিলেন? অজয় দীর্ঘশ্বাস নিয়ে খামটি কাব্যের দিকে এগিয়ে দিলেন। এটা তোমার পাপার শেষ পায়গাম। তিনি আমাকে বলেছিলেন এটা ততক্ষণ না খোলা হয় যতক্ষণ না বিক্রম আর তুমি একে অপরকে পুরোপুরি বুঝে নাও। আজ সেই দিন। কাব্য কাপা কাপা হাতে খামটি নিল। সে ধীরে ধীরে সেটা খুলল আর ভেতর থেকে একটা কাগজ বের করল। রমেশের হাতের লেখা দেখে তার চোখ ভিজে এলো। সে চিঠি পড়া শুরু করল। তার কণ্ঠে কষ্ট আর ভালোবাসা দুটোই ঝরে পড়ছিল। আমার প্রিয় কাব্য, যখন তুমি এই চিঠি পড়ছ, হয়তো আমি এই পৃথিবীতে নেই, কিন্তু আমাকে এটা বলা জরুরি যে আমি তোমার জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম তা তোমার মঙ্গলের জন্য ছিল। আমি জানতাম যে তোমার এমন একজনের প্রয়োজন যে তোমাকে শুধু তোমার সৌন্দর্য বা তোমার কোম্পানির জন্য নয়, বরং তোমার মনের জন্য ভালোবাসবে। বিক্রম সেই মানুষ। যখন আমার কোম্পানি ঋণে ডুবেছিল, তখন বিক্রম শুধু আমার কোম্পানিই শোধ করেনি, বরং আমার সম্মান আর আমাদের পরিবারকে গৃহহীন হওয়া থেকে বাঁচিয়েছিল। কিন্তু এর বদলে সে কিছুই চায়নি। সে শুধু তোমার সান্নিধ্য চেয়েছিল। আমি তাকে বলেছিলাম যে তুমি একজন সাধারণ মানুষের সাথে জীবন কাটাতে প্রস্তুত হবে না, কিন্তু সে আমাকে কথা দিয়েছিল যে সে তোমার মন একজন সাধারণ মানুষ হয়েই জয় করবে। কাব্য, আমি তোমাকে সবসময় এক রাজকুমারীর মতো লালন পালন করেছি। হয়তো এটাই আমার ভুল ছিল। আমি তোমাকে টাকা আর খ্যাতির জৌলুসে বাঁচতে শিখিয়েছি, কিন্তু সত্যিকারের ভালোবাসার দাম বোঝাইনি। বিক্রম তোমার জন্য সব কিছু সয়েছে, তোমার খোটা, সাবিত্রীর অপমান আর সমাজের উপহাস।
তাও সে তোমাকে শুধু ভালোবেসেছে। কিন্তু আরও একটা সত্যি আছে যা আমি তোমার কাছে লুকিয়েছিলাম। নিশান্ত রাঠোর আমাদের কোম্পানি বরবাদ করার ষড়যন্ত্র করেছিল। সে আমার পার্টনারদের কিনেছিল, আমার কন্ট্রাক্ট ছিনিয়ে নিয়েছিল, আর আমার কোম্পানি ঋণে ডুবিয়ে দিয়েছিল। যখন আমি তার ষড়যন্ত্রের কথা জানতে পারি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কিন্তু বিক্রম শুধু আমার কোম্পানিই বাঁচায়নি, বরং নিশান্তের সত্যিটা ফাঁস করার প্রতিজ্ঞাও করেছিল। মা আমার, তুমি যদি এই চিঠি পড়ছ তবে তার মানে বিক্রম তার কথা রেখেছে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি সেই মানুষকে বেছে নেবে যে তোমাকে সত্যিই ভালোবাসে, নাকি সেই জৌলুসকে যার পেছনে তুমি সবসময় ছুটেছ? ইতি, তোমার প্রিয় বাবা। কাব্যের চোখ থেকে জল পড়ছিল। সে চিঠিটা বুকে জড়িয়ে ধরল আর ফুঁপিয়ে কেঁদে বলল, পাপা, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি বিক্রমকে ভুল বুঝেছিলাম। সে বিক্রমের দিকে ফিরল আর তার হাত ধরে নিল। বিক্রম, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না যে কেন তুমি আমাকে তোমার ভালোবাসার যোগ্য বানালে। আমি তোমাকে এত কষ্ট দিলাম, তাও তুমি আমাকে কখনো ছেড়ে গেলে না। বিক্রমের চোখও ভিজেছিল। কাব্য, আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে যা বলেছ, যা করেছ, আমি তাকে আমার ভালোবাসার পরীক্ষা ভেবেছি। কিন্তু এখন আমার মনে হয় আমার যাওয়া উচিত। তোমার ভালোবাসা আমার সত্যির পরে এলো, আমার সেই রূপের জন্য নয় যা আমি তোমার সামনে ছিলাম। না বিক্রম, কাব্য চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার জন্য সব কিছু সয়েছ। তুমি আমার পাপার সম্মান বাঁচিয়েছ, আমার কোম্পানি বরবাদ হওয়া থেকে বাঁচিয়েছ, তুমি নিশান্তের মতো মানুষের ষড়যন্ত্র নস্যাৎ করেছ। এই ভালোবাসা তোমার টাকার জন্য নয়, তোমার মনের জন্য। সাবিত্রী, যিনি এতক্ষণ চুপ ছিলেন, এগিয়ে এলেন। তার চোখও জলে ভরা ছিল। বিক্রম, আমি তোমাকে সবসময় ভুল বুঝেছিলাম। আমি তোমাকে এক চাকুরির চেয়ে বেশি কিছু ভাবিনি। কিন্তু আজ আমার উপলব্ধি হয়েছে যে তুমি আমার পরিবারের আসল হিরো। আমাকে মাফ করে দাও। বিক্রম হাসি মুখে বলল, মা, আমার আপনার উপর কোনো অভিযোগ নেই। আমি তো শুধু কাব্যের ভালোবাসা পেতে চেয়েছিলাম। অজয় হালকা হেসে বললেন, বিক্রম, তুমি শুধু কাব্যের মনই জয় করনি, বরং এই পুরো পরিবারকে এক নতুন জীবন দিয়েছ। কিন্তু এখন তোমাকে এই চাকরের ড্রামা ছাড়তে হবে। শহরকে তোমার আসল চেহারার সাথে পরিচয় করাও। কাব্য বিক্রমের হাত শক্ত করে ধরল। বিক্রম, তুমি কোথাও যাবে না। আমি তোমাকে আর কখনো হারাতে চাই না। তুমি আমার স্বামী, আর আমি তোমার সাথে আমার জীবন কাটাতে চাই। চাই তুমি চাকর হও বা 11 গ্রুপের সিইও। বিক্রমের চোখে এক চিলতে হাসি ছিল। সে কাব্যকে তার বুকে জড়িয়ে নিল। কাব্য, আমি সবসময় এটাই চেয়েছিলাম, তোমার ভালোবাসা। আজ তুমি আমাকে সেটা দিয়ে দিলে। সেই রাতে মেহরা ম্যানশনে এক নতুন শুরু হল। কাব্য আর বিক্রম একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের ভালোবাসা প্রকাশ করল। সাবিত্রীও তাদের আশীর্বাদ করলেন। নিশান্তকে পুলিশ জেলে পাঠিয়ে দিল আর তার কোম্পানি পুরোপুরি বরবাদ হয়ে গেল। শহরে খবর ছড়িয়ে পড়ল যে 11 গ্রুপের সিইও আর কেউ নন, বরং বিক্রম সিং। মানুষ অবাক হয়ে গিয়েছিল যে এত বড় একজন মানুষ এত সাধারণভাবে কিভাবে থাকতে পারে। কাব্য তার কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেল, আর এবার তার সাথে বিক্রম ছিল, শুধু তার স্বামী আর সঙ্গী হিসেবেই নয়, বরং তার সবচেয়ে বড় ভরসা হয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল যে কাব্য এখন টাকা আর খ্যাতির চেয়ে সত্যিকারের ভালোবাসার দাম বুঝে গিয়েছিল। জীবন তাদের শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা সেটাই যা প্রতিটা তুফানে পাশে থাকে, প্রতিটা অপমান সয়ে নেয়, আর তাও হাসিমুখে এগিয়ে চলে। প্রশ্ন হল, কাব্য আর বিক্রমের ভালোবাসা কি সময়ের পরীক্ষায় আরও মজবুত হবে? নিশান্ত কি নতুন কোনো ষড়যন্ত্র করবে, নাকি তার খেলা চিরদিনের মতো শেষ? আর কি কোনো রহস্য বাকি আছে যা এই গল্পকে আবার বদলে দিতে পারে? জীবন তাদের শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা সেটাই যা প্রতিটা তুফানে পাশে থাকে, প্রতিটা অপমান সয়ে নেয়, আর তাও হাসি মুখে এগিয়ে চলে। প্রশ্ন হল, কাব্য আর বিক্রমের ভালোবাসা কি সময়ের পরীক্ষায় আরও মজবুত হবে? নিশান্ত কি নতুন কোনো ষড়যন্ত্র করবে, নাকি তার খেলা চিরদিনের মতো শেষ? আর কি কোনো রহস্য বাকি আছে যা এই গল্পকে আবার বদলে দিতে পারে?